লেবাননের দক্ষিণাঞ্চলে দফায় দফায় হামলা ইসরায়েলের, নিহত ৩। জবাবে হিজবুল্লাহর রকেট নিক্ষেপ। মধ্যপ্রাচ্যের সংঘাতে না জড়ানোর ঘোষণা জার্মানির। জেনজি আন্দোলনের পর নেপালে প্রথমবার সাধারণ নির্বাচনের ভোট গ্রহণ। সারা দেশে নিরাপত্তা জোরদার, 3.5 লাখ সদস্য মোতায়েন। এবং একের পর এক বৈঠকের পরও রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে নেই অগ্রগতি। দুপক্ষের পাল্টাপাল্টি হামলা চলছেই। ইউরোপে গ্যাস সরবরাহ বন্ধের পরিকল্পনা পুতিনের। তেহরানের নির্বিচারে বোমা বর্ষণ, বিপ্লবী গার্ড কুদস ফোর্সের সদর দপ্তর ধ্বংসের দাবি ইসরায়েলের, পাল্টা জবাব ইরানের। ট্রাম্পের যুদ্ধ থামাতে ব্যর্থ সিনেট। 47 years they've been killing our people and killing people from all over the world. And গেল শনিবার ইরানে হামলার পর থেকে ইসরায়েল জুড়ে নিয়মিত বিরতিতে বাজছে সাইরেন। বন্ধ রয়েছে স্কুল কলেজ। হাইফা ও তেল আবিবের মতো শহরগুলো লক্ষ্য করে ধেয়ে যাওয়া ইরানি মিসাইল ও ড্রোন ঠেকাতে মোতায়েন করা হয়েছে হাজার হাজার রিজার্ভ সেনা। ইসরায়েলি সাধারণ জনগণ দীর্ঘ সময় বাংকারে কাটাতে বাধ্য হচ্ছে, যা তাদের জন্য এক নজিরবিহীন অভিজ্ঞতা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই সংঘাত কতদিন চলবে তা ইসরায়েল ঠিক করতে চাইলেও এর সমাপ্তি টানার সক্ষমতা তাদের হাতে নেই। সামরিক সক্ষমতার বিচারে ইসরায়েলের প্রধান দুশ্চিন্তা এখন ইন্টারসেপ্টর মিসাইলের মজুদ। ইরানের ব্যালিস্টিক মিসাইল বৃষ্টি ঠেকাতে আয়রন ডোম, ডেভিড স্লিং আর অ্যারো 1 এবং অ্যারো 2 সিস্টেমের ওপর নির্ভর করতে হচ্ছে তাদের। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে গত বছর জুনের 12 দিনের যুদ্ধেই ইসরায়েলের ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের মজুদ তলানিতে ঠেকেছিল। বর্তমানে মার্কিন সহায়তা ছাড়া ইসরায়েলের পক্ষে নিজস্ব আকাশ সীমার নিয়ন্ত্রণ ধরে রাখা প্রায় অসম্ভব হয়ে পড়ত, কারণ ইরানের হাতে থাকা বিপুল পরিমাণ মিসাইলের বিপরীতে ইসরায়েলি মজুদ সীমিত হয়ে পড়েছে। অর্থনৈতিক দিক থেকেও ইসরায়েল চরম সংকটের মুখে। 2024 ও 2025 সালে যুদ্ধ ব্যয় 31 বিলিয়ন এবং 55 বিলিয়ন ডলারে পৌঁছেছে, যা ইসরায়েলের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘাটতি তৈরি করেছে। ক্রেডিট রেটিং কমে যাওয়ার পাশাপাশি জ্বালানি, পরিবহন ও স্বাস্থ্য খাতেও সংকট ঘনীভূত হচ্ছে। তবে বিশ্লেষকরা মনে করেন, যতক্ষণ পর্যন্ত যুক্তরাষ্ট্র অত্যাধুনিক অস্ত্র ও প্রযুক্তি সরবরাহ অব্যাহত রাখবে, ততক্ষণ এই অর্থনৈতিক ধস ইসরায়েলি সামরিক আগ্রাসন থামানোর জন্য যথেষ্ট হবে না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে সামরিক অভিযানে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো আটক এবং ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আলী খামেনির নিহত হওয়ার পর চীন তীব্র নিন্দা জানায়। সার্বভৌম রাষ্ট্রের নেতার বিরুদ্ধে পদক্ষেপ ও শাসক পরিবর্তনের অভিযোগও তোলে বেইজিং। তবে জাতিসংঘে বক্তব্য দেয়া ছাড়া মিত্র দুই দেশে দৃশ্যমান সামরিক সহায়তা দেয়নি তারা। বিশ্লেষকরা বলছেন, চীনের বর্তমান অবস্থান হলো কথায় দীর্ঘ, ঝুঁকিতে সংক্ষিপ্ত এক বাস্তববাদী অবস্থান। শি জিনপিং এর জন্য প্রধান বিবেচ্য যুক্তরাষ্ট্রের সঙ্গে সামগ্রিক সম্পর্কের স্থিতিশীলতা, বিশেষ করে আসন্ন শীর্ষ বৈঠকের প্রেক্ষাপটে। ইরান চীনের বড় তেল সরবরাহকারী হলেও বাণিজ্য বিচারে উপসাগরীয় অন্যান্য দেশের সঙ্গে সম্পর্ক সমান গুরুত্বপূর্ণ। 2023 সালে সৌদি আরব ইরান পুনর্মিলনে মধ্যস্থতা করে ভারসাম্য রক্ষার ইঙ্গিত দিয়েছিল বেইজিং। ফলে তেহরান ইস্যুতে ওয়াশিংটনের সঙ্গে সরাসরি সংঘাতে যাওয়ার প্রণোদনাও কমে। বিশেষজ্ঞদের মতে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের গভীর সামরিক সম্পৃক্ততা প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের ওপর চাপ কমাতে পারে। এটিও বেইজিংয়ের নিরাপত্তার একটি কারণ। একই সঙ্গে দীর্ঘ অভিযান মার্কিন অস্ত্রভান্ডার ক্ষয় করতে পারে। বিরল মাটির খনিজ রপ্তানিতে চীনের নিয়ন্ত্রণও ওয়াশিংটনের পুনরায় মজুদ গঠনে প্রভাব ফেলতে পারে। তবে প্রকাশ্য নিরাপত্তা গ্যারান্টি না দেওয়ার কৌশল চীনকে নমনীয়তা দিলেও সংকট ঘনীভূত হলে কঠোর নিরাপত্তা ফলাফল প্রভাবিত করার ক্ষমতা সীমিত রাখে। ইরানের রাজধানী তেহরান সহ বিভিন্ন স্থানে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। নেতানিয়াহু বাহিনীর দাবি, বুধবার রাতভর ইরানের মধ্য ও পশ্চিমাঞ্চলে চালানো বিমান হামলায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভান্ডারের ডজনখানেক স্থাপনা ধ্বংস করা হয়েছে। তেহরানের পূর্বাঞ্চলে একটি সামরিক কমপ্লেক্সে কমান্ড সেন্টার লক্ষ্য করে আঘাতের কথাও জানানো হয়েছে, যেখানে আইআরজিসি, কুদস ফোর্স ও অন্যান্য নিরাপত্তা ইউনিটের সদর দপ্তর ছিল বলে দাবি আইডিএফ এর। ইরানের কোম শহরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থাতেও হামলা চালানো হয়েছে। যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, তেহরানের নেতৃত্ব এখন পুরোপুরিভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। ইরানের বিরুদ্ধে অভিযানে মার্কিন সেনারা শক্তিশালী অবস্থানে আছে বলেও জানান ট্রাম্প। এর মধ্যে কুর্দি বিদ্রোহীদের অস্ত্র সরবরাহের কথা জানিয়েছে ওয়াশিংটন। যুদ্ধের ময়দানে আমরা খুব ভালো করছি। 47 বছর ধরে ইরান আমাদের মানুষ মারছে, সারা বিশ্বে মানুষকে হত্যা করছে। আমরা যদি আগে হামলা না করতাম, তবে তারা ইসরায়েলের উপর হামলা চালাতো এবং সুযোগ পেলে আমাদের উপরও আঘাত হানত।
এদিকে ইরানের পাশাপাশি লেবাননেও হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটির দক্ষিণাঞ্চলে দফায় দফায় হামলা চালায় নেতানিয়াহু বাহিনী। এতে কয়েকজন হতাহতের খবর পাওয়া গেছে। বাসিন্দাদের আবারও সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি বাহিনী। জবাবে হিজবুল্লাহ ইসরায়েলে রকেট হামলা চালানোর দাবি করেছে। পাল্টা জবাব দিচ্ছে ইরানও। বৃহস্পতিবার ভোরে ইসরায়েলে একের পর এক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়, যদিও তা প্রতিহতের দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী। এ সময় সাইরেন বেজে উঠলে লাখ লাখ বাসিন্দা বাংকারে আশ্রয় নেন। ওমান উপকূল ও দুবাইয়ের কাছে তেলবাহী ট্যাঙ্কার, কন্টেইনার জাহাজেও হামলার খবর পাওয়া গেছে। এদিকে তুরস্কে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের অভিযোগ অস্বীকার করেছে ইরানের সশস্ত্র বাহিনী। এর আগে ইরান থেকে তুরস্কে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল বলে জানিয়েছে আঙ্কারা। তবে ক্ষেপণাস্ত্রটি ন্যাটোর প্রতিরক্ষা ব্যবস্থা ভূপাতিত করে বলে জানা গেছে। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আক্রমণের মধ্য দিয়ে আঞ্চলিক সংঘাতে জড়িয়েছে উপসাগরীয় অঞ্চল। মধ্যপ্রাচ্য জুড়ে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে হামলা অব্যাহত রেখেছে তেহরান। ইরানের বিরুদ্ধে হামলা চালাতে গিয়ে মঙ্গলবার পর্যন্ত অন্তত $200 কোটি সামরিক সরঞ্জাম হারিয়েছে যুক্তরাষ্ট্র। তুরস্কের বার্তা সংস্থা আনাদুলু এজেন্সির জরিপে উঠে এসেছে যুক্তরাষ্ট্রের আনুমানিক ক্ষয়ক্ষতির হিসাব। হামলায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কাতারের আল উদেইদ বিমান ঘাঁটি। সেখানে থাকা যুক্তরাষ্ট্রের আর্লি ওয়ার্নিং রাডার সিস্টেম আঘাতপ্রাপ্ত হয়, যার বাজার মূল্য অন্তত $1.1 বিলিয়ন। কাতার নিশ্চিত করেছে ক্ষেপণাস্ত্র হামলায় রাডারটির ব্যাপক ক্ষতি হয়েছে। কুয়েতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ফ্রেন্ডলি ফায়ার বা ভুলবশত গুলি ছোড়ার ঘটনায় 3টি F-15 স্ট্রাইকিং ঈগল যুদ্ধবিমান ধ্বংস হয়। 6 পাইলট প্রাণে বেঁচে গেলেও বিমানগুলো ধ্বংস হয়েছে, যার ব্যয় ধরা হয়েছে অন্তত $282 মিলিয়ন। এর আগে ইরানের প্রাথমিক প্রতিশোধমূলক হামলায় বাহরাইনের মানামায় অবস্থিত মার্কিন নৌবাহিনীর 5ম নৌবহরের সদর দপ্তরেও আঘাত হানা হয়। এতে 2টি স্যাটেলাইট যোগাযোগ টার্মিনাল ও কয়েকটি বড় ভবন ধ্বংস হয়ে গেছে। ওপেন সোর্স গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে লক্ষ্যবস্তু করা টার্মিনালগুলোর স্থাপন ও মোতায়েন ব্যয় সহ প্রতিটির মূল্য আনুমানিক $20 মিলিয়ন। এছাড়া সংযুক্ত আরব আমিরাতের আল রুয়াইস শিল্পনগরীতেও মোতায়েন করা থার্ড অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল ব্যবস্থার রাডার উৎপাদন ধ্বংসের দাবি করেছে ইরান। এসব হিসেবে দেখা গেছে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ক্ষয়ক্ষতির পরিমাণ $1.9 বিলিয়ন। সামরিক ঘাঁটির পাশাপাশি সৌদি আরব, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতে মার্কিন কূটনৈতিক মিশনও হামলার লক্ষ্যবস্তু হয়েছে। সৌদি আরবের রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাসে 2টি ড্রোন আঘাত হানে। কুয়েত সিটিতে অবস্থিত মার্কিন দূতাবাস ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অবস্থিত মার্কিন কনসুলেট জেনারেল ভবনের পার্কিং লটে সন্দেহভাজন ইরানি ড্রোন আঘাত হানে। ক্ষয়ক্ষতির পাশাপাশি নিজেদের সেনাও হারাচ্ছে যুক্তরাষ্ট্র। ইরানের সঙ্গে মার্কিন ইসরায়েল যুদ্ধ দীর্ঘস্থায়ী হওয়ার শঙ্কায় অস্থির বৈশ্বিক অপরিশোধিত জ্বালানি তেল ও গ্যাসের দাম। বিশ্বের 20% জ্বালানি পরিবহনের জলপথ হরমুজ প্রণালী দীর্ঘদিন বন্ধ থাকার উদ্বেগের মুখে বৃহস্পতিবার সকালে ব্রেন্ট ক্রুডের দাম 2% বেশি বেড়ে ব্যারেল প্রতি $83 আর মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম ব্যারেল প্রতি 2.5% বেশি বেড়ে দাঁড়ায় $76.07। যুদ্ধ শুরুর পর জ্বালানি তেলের দাম এখন পর্যন্ত 12% বেড়েছে। যুক্তরাজ্যের বাজারে গ্যাসের দাম 60% বেশি বেড়ে গেছে। তেল গ্যাসের দাম এমন ঊর্ধ্বমুখী থাকলে বাজারে নিত্যপণ্যের দাম আরও বাড়তে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। এদিকে বড় পতনের পর কিছুটা ঘুরে দাঁড়িয়েছে এশিয়ার পুঁজিবাজার। জাপান বহির্ভূত এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বড় সূচক MSCI বেড়েছে প্রায় 3%। বড় পতন কাটিয়ে দক্ষিণ কোরিয়ার কসপি সূচক 10.4% বেড়েছে, আর জাপানের নিক্কে বেড়েছে প্রায় 3%। চীনের ব্লু চিপ সূচক প্রায় 1% আর সাংহাই কম্পোজিট সূচক 0.4% বেড়েছে। তবে ভূরাজনৈতিক ঝুঁকি বাড়লে এশিয়ার পুঁজিবাজারের এমন অবস্থা স্থায়ী হবে না বলে মনে করেন বাজার বিশ্লেষকরা। তবে জ্বালানির সরবরাহ স্বাভাবিক না হওয়া পর্যন্ত সতর্ক অবস্থানে থাকতে হবে বিনিয়োগকারীদের। ঊর্ধ্বমুখী ডলারের দাম স্থিতিশীল হওয়ায় কিছুটা স্বস্তিতে ইউরো। বর্তমানে ডলার সূচকের মান দাঁড়িয়েছে 98.82-এ, আর প্রতি ইউরোর দর স্থির হয়েছে $1.16 আর স্টার্লিং $1.33। অবশ্য সপ্তাহ ব্যবধানে ডলারের মান এখনও 1% বেশি রয়েছে। চলমান ভূরাজনৈতিক উত্তেজনায় নিরাপদ বিনিয়োগের মাধ্যম হিসেবে ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম 0.8% বেড়ে আউন্স প্রতি ঠেকেছে $5,177।
মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন সামরিক ঘাঁটি ও কূটনৈতিক স্থাপনায় ইরানের পাল্টা হামলা ভাবিয়ে তুলছে যুক্তরাষ্ট্রকে। বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ছে চরম উত্তেজনা, জটিল হচ্ছে পরিস্থিতি। এমন অবস্থায় যুদ্ধ শুরুর একক ক্ষমতা নিয়ে নিজ দেশেই সমালোচনার মুখে পড়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কংগ্রেসকে পাশ কাটিয়ে ইরানে বড় ধরনের হামলার ঘটনায় ট্রাম্পের ক্ষমতা চ্যালেঞ্জ করে বিল আনা হয় মার্কিন সিনেটে। উত্থাপন করা হয় ওয়ার পাওয়ার রেজুলেশন বিল। বিলটির ওপর বিতর্কে অংশ নেয় সরকারি দল রিপাবলিকান ও বিরোধী ডেমোক্র্যাট দলীয় সদস্যরা। স্থানীয় সময় বুধবার সকাল থেকে দিনভর বিতর্ক শেষে বিকেলে অনুষ্ঠিত হয় ভোটাভুটি। এতে 47-52 ভোটে বাতিল হয় বিলটি। আগামী বৃহস্পতিবার নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে বিলটির ওপর আবারও ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। তবে হাউজেও রিপাবলিকান সংখ্যাগরিষ্ঠতা হওয়ায় বিল পাশের সম্ভাবনা নেই বলেই মনে করছেন বিশ্লেষকরা। সিনেটের বিতর্কে বিলটির সমর্থনে কংগ্রেস সদস্যরা বলেন, মার্কিন সংবিধান অনুযায়ী কোনো যুদ্ধ শুরুর জন্য প্রেসিডেন্টকে কেবলমাত্র তাৎক্ষণিক প্রতিরক্ষা পরিস্থিতিতে শক্তি ব্যবহার করার অনুমতি আছে, কিন্তু যুদ্ধ ঘোষণা করার একমাত্র ক্ষমতা কংগ্রেসের। অপরদিকে বিলটির বিপক্ষে সরকার দলীয় রিপাবলিকান সিনেটররা বলেন, ইরানের প্রতি প্রেসিডেন্টের সামরিক পদক্ষেপ যৌক্তিক। এর আগে বহুবার কংগ্রেসে এ ধরনের রেজুলেশন পাশের চেষ্টা করা হলেও সবগুলোই ব্যর্থ হয়েছে। যদিও 1973 সালের ওয়ার পাওয়ার্স অ্যাক্ট অনুযায়ী মার্কিন প্রেসিডেন্টকে 60 দিনের বেশি সময়ের জন্য সামরিক শক্তি ব্যবহারের জন্য কংগ্রেসের অনুমোদন নিতে হয়। ইউক্রেনের মাইকোলাইভ এবং স্লোভেনিয়ানস্ক শহরে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রুশ সেনারা। মাইকোলাইভে একটি পরিবহন অবকাঠামো ও রেলওয়ে স্টেশনে চালানো হামলায় একটি যাত্রীবাহী ট্রেনে অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে। স্লোভেনিয়ানস্কে আবাসিক এলাকায় চালানো হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে অর্ধশতাধিক ঘরবাড়ি। মিলেছে হতাহতের খবর। স্থানীয় প্রশাসন জানিয়েছে উদ্ধারকর্মীরা এখনও ধ্বংসস্তূপের নিচ থেকে সাধারণ মানুষকে উদ্ধারের আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আকাশপথের হামলার পাশাপাশি স্থলভাগেও দুই দেশের সেনাবাহিনীর মধ্যে চলছে রক্তক্ষয়ী লড়াই। ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের তথ্য মতে বুধবার বিকেল পর্যন্ত রুশ বাহিনীর সাথে তাদের অন্তত 48টি সরাসরি সম্মুখ যুদ্ধ হয়েছে। বিশেষ করে লিমান এবং কুপিয়ানস্ক সেক্টরে রুশ সেনাদের অভিযানের চেষ্টা সফলভাবে প্রতিহতের দাবি করেছে ইউক্রেন। সীমান্তের বিভিন্ন অঞ্চলে রাশিয়ার ক্রমাগত বোমা ও বিমান হামলার বিপরীতে প্রতিরোধ গড়ে তোলার দাবি করেছে কিয়েভ। বর্তমানে রণক্ষেত্রের সবচেয়ে অস্থির ও সক্রিয় এলাকা হুলিয়াইপোল, পোক্রোভস এবং কোস্তিয়ানতিনিভকা সেক্টর। এই অঞ্চলগুলোতে রুশ বাহিনী তাদের আক্রমণের তীব্রতা কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে, যার বিপরীতে অবস্থান ধরে রাখতে লড়ছে ইউক্রেনীয় সেনারা। কোনো পক্ষই 1 ইঞ্চি জমিও ছাড় দিতে নারাজ। রণক্ষেত্রের এই ডামাডোলের মধ্যেই নতুন এক অর্থনৈতিক যুদ্ধের হুমকি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি জানিয়েছেন, ইউরোপীয় ইউনিয়ন রুশ জ্বালানির ওপর নিষেধাজ্ঞা দেওয়ার পথে হাঁটায় রাশিয়া নিজেই এখন থেকে ইউরোপে গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়ার কথা ভাবছে। পুতিনের মতে, ইউরোপের পরিবর্তে এশিয়ার নতুন বাজারগুলোতে জ্বালানি রপ্তানি করা রাশিয়ার জন্য অনেক বেশি লাভজনক হবে। ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্র সংঘাতে সামরিক স্থাপনার পাশাপাশি লক্ষ্যবস্তু করা হচ্ছে আবাসিক এলাকা, হাসপাতাল ও স্কুল। হামলায় প্রতিনিয়ত বাড়ছে হতাহতের সংখ্যা। ইরানের নিহতের সংখ্যা বেশি হলেও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে হতাহতের ঘটনা ঘটছে। রেড ক্রিসেন্টের এক তথ্য অনুযায়ী ইরানের যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় 1000-এর বেশি নিহত হয়েছেন। দক্ষিণ পূর্বাঞ্চলীয় মিনাফ শহরে একটি প্রাথমিক বালিকা বিদ্যালয়ে হামলায় প্রায় 200 শিশু নিহত হওয়ার দাবি করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। লেবাননে ইসরায়েলি বিমান হামলায় অন্তত 40 জন নিহত ও 246 জন আহত হয়েছেন। অন্যদিকে ইসরায়েলি বেইট শিমেশ শহরে ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় 9 জন নিহত হন। তেল আবিব এলাকায় পৃথক হামলায় আরও প্রাণহানি ও অন্তত 40টি ভবন ক্ষতিগ্রস্ত হয়। আর স্থানীয় সময় সোমবার মার্কিন সামরিক বাহিনী নিশ্চিত করে, ইরানের হামলায় একটি আঞ্চলিক স্থাপনা থেকে 2 জনের মরদেহ উদ্ধার করা হয়। এতে মোট 6 মার্কিন সেনা নিহতের খবর পাওয়া যায়। সংঘাতের প্রভাব পড়েছে উপসাগরীয় অঞ্চলের দেশগুলোতেও। বাহরাইনের জুফাইরে অবস্থিত মার্কিন 5th ফ্লিট সদর দপ্তর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। এ সময় 1 জন নিহত ও 4 জন আহত হয়েছে। এছাড়াও কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে হামলার হতাহতের ঘটনা ঘটেছে।
ইরাকের দক্ষিণাঞ্চলে জুরুফ আল শাখের ঘাঁটিতে হামলায় পপুলার মোবিলাইজেশন ফোর্সেস ও হিজবুল্লাহ সদস্যদের মধ্যে 2 জন নিহত ও 5 জন আহত হয়েছেন। উত্তর ইরাকের এরবিলে মার্কিন কনসুলেট ও আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে বিস্ফোরণের খবর মিলেছে। ওমানের দুকম বন্দর ও মুসান্দাম উপকূলে তেলবাহী জাহাজে হামলায় হতাহতের তথ্য নিশ্চিত হয়েছে। সংযুক্ত আরব আমিরাতে আবুধাবিতে ধ্বংসাবশেষ পড়ে একাধিক প্রাণহানি ঘটে। দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর এলাকাতেও আহতের ঘটনা ঘটেছে। বিশ্লেষকদের মতে পাল্টাপাল্টি হামলা এখন আর সীমান্তে সীমাবদ্ধ নেই, পুরো অঞ্চল জুড়ে বিস্তৃত নিরাপত্তা সংকট ও অনিশ্চয়তার নতুন বাস্তবতা তৈরি হয়েছে।